আসানসোলের প্রার্থী ঘোষণা হওয়ার পরেই বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া প্রথমে মন্দিরে পুজো দেন। তারপর আসানসোল জেলা বিজেপি কার্যালয়ে আসানসোল বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া সাংবাদিক বৈঠক করেন। এদিন প্রার্থী সহ উপস্থিত ছিলেন এলাকার সমস্ত রাজনৈতিক নেতা ও কর্মী। সঙ্গে ছিলেন সভাপতি বাপ্পা চ্যাটার্জি ও কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার সহ অনেকে। এদিন প্রার্থী নিজেকে ভূমিপুত্র বলে বলেন এবং তিনি আর কি বললেন এই সাংবাদিক সম্মেলনে আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চল খবরের চ্যানেলে। আসানসোল কেন্দ্র থেকে, যেটা আপনার জন্মভূমি, ওখান থেকে আপনি নির্বাচন লড়বেন। আমার জন্ম আপনারা সবাই জানেন যে এই কেন্দ্রে আমার জন্ম জেকে নগরে। আর একটা সাধারণ তামিল কল্যাণ কুটি স্কুল, ওখান থেকে আমার প্রাথমিক শিক্ষা আরম্ভ হয়। আর ওখান থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করার পর স্কুলিং আসানসোলে, জওহরলাল জালান আর সেন্ট জোসেফস স্কুল, তারপর বিধানচন্দ্র কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ল পাস করি। তো কামিন কল্যাণ কুটি থেকে আমার যাত্রা, শিক্ষা যাত্রা কামিন কল্যাণ কুটি থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি অবধি আমার জন্মভূমি এই মাটি থেকেই হলো। কিন্তু যেহেতু তখন বামফ্রন্টের রাজত্ব, কলকারখানা বন্ধ হচ্ছে, লকআউট হচ্ছে, তাই জেকে নগর কারখানাও বন্ধ হয়ে গেল, লকআউট হয়ে গেল। আমার পিতাজি ওখানে চাকরি করতেন, বাবা চাকরি করতেন। তো যেটা আমাদের জীবিকা ছিল সেটা আমরা হারালাম এখান থেকে। তাই আমরা এখান থেকে বিস্থাপিত হলাম। বিস্থাপিত হয়ে আমার বাবা একটা ছোট্ট ব্যবসায় আরম্ভ করেন বিহারে চলে যাই। বিহার থেকে 12 বছর আমি রাজ্যসভার সাংসদ হই। তারপর 12 বছর আমি সাংসদ হই ঝাড়খণ্ড থেকে। তারপর আমি রাষ্ট্রীয় ভাইস প্রেসিডেন্ট হই ভারতীয় জনতা পার্টির, আর উত্তর পূর্বের 8টা রাজ্যের প্রভারী হই। তারপর আমাকে 2014-তে দার্জিলিং লোকসভা থেকে নির্বাচন লড়ার জন্য পার্টি ডিসাইড করলো। আমি একটা অনুশাসিত কার্যকর্তা হিসাবে দার্জিলিং নির্বাচন লড়তে গেলাম বাইচুং ভুটিয়ার বিরুদ্ধে। তার ওটা জন্মভূমি, আমি তার বিরুদ্ধে নির্বাচন লড়তে গেলাম, ওকে পরাস্ত করে সাংসদ হলাম, কেন্দ্রে মন্ত্রী হলাম। আর তারপর 2019 সালে যেহেতু ওরা গোর্খাল্যান্ড চাইছিল বা গোর্খা ক্যান্ডিডেট ডিমান্ড করছিল, তাই আমাকে রিকিউজ করলাম। তখন আমাকে বলা হলো যে বর্ধমান দুর্গাপুরে গিয়ে নির্বাচন করতে। আমি সহর্ষে সেটা স্বীকার করলাম, কেন কি বর্ধমান জেলা, যখন আমি এখানে থাকতাম বর্ধমান জেলা একটাই জেলা ছিল, কুলটি থেকে কালনা অবধি। তারই একটা মহকুমা ছিল দুর্গাপুর, আর জেলা অফিস ছিল ডিস্ট্রিক্ট। এসেন্স হচ্ছে প্রত্যেক 5 বছরে প্রধানমন্ত্রী থেকে একটা নগণ্য সেবক, পঞ্চায়েতের সদস্যকেও নির্বাচন লড়ার জন্য নিজের জনতার সম্মুখীন হতে হয়। আপনি আসানসোলকে চেনেন, জানেন, এখানকার ভূমিপুত্র। এর আগে বাই ইলেকশনে শত্রুঘ্ন সিনহা 3 লাখের বেশি ভোটে জিতেছিল। কি বোঝাবেন মানুষকে, কি বলবেন জেতার জন্য? ব্যাপার হচ্ছে তখন কেন তারা ভোট দিয়েছে, কিসের জন্য দিয়েছে আমি তো জানি না, কিন্তু জনগণ বলবে। জনগণকে যখন চাইবো আমি জানতে, জনগণ দেখবে যে কে প্রতিনিধি হবে। আমার যে 60 মাসের জন্য, 60 মাস অর্থাৎ 5 বছর, 5 বছরের জন্যে আমার প্রতিনিধি কে হতে পারে, কার যোগ্যতা আছে, কাকে দিয়ে আমি আমার কষ্টটা দিল্লি অবধি পৌঁছাতে পারবো।
তারাই নির্বাচিত করবে। তাদের অধিকারটা আমি কি করে কেড়ে নিতে পারি যে না আমি জয়ী হব? আমি এটা বলতে পারি না। দাদা আমি আপনাকে বলছি, আপনি বুঝতে চাইছেন না। হ্যাঁ, বুঝতে চাইছেন, আপনি বুঝুন, বোঝার চেষ্টা করুন। এজেন্ডা পাবলিকের থাকে, মানুষের থাকে না। আমি এজেন্ডা কারোর উপরে চাপিয়ে দিতে পারি না। আমি কাউকে, কেউ খিদে পেয়েছে, আমি বলে জল খা, বলে আমি খিদে পেয়েছে রুটি দাও আমাকে, আর আমি বলে না জল খা। আর খেয়ে পেট ভরে গেল, তারপর বললো আমাকে জল দে, আমার কাছে জল নাই। না, আপনি কি জানেন আসানসোলে একাধিক কলকারখানা বন্ধ আছে, হিন্দুস্তান কেবলস, বান স্ট্যান্ডার্ড, এগুলো বন্ধ আছে। আরো কয়েকটা কয়লা খনি যেগুলো বেসরকারিকরণ করা হচ্ছে এবং বন্ধও করা হয়েছে। এটা তো সাধারণ মানুষের রুটি রুজির ব্যাপার। এইটা নিয়ে আপনার কি বক্তব্য থাকবে? শুনুন, আপনাকে কি বললাম, আমার পিতা অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার মধ্যে কাজ করত। অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া কখন বন্ধ হলো জানেন? জানেন কি কেন বন্ধ হলো? পত্রকার তো আপনি, আপনার পত্রকার তো আপনি। আনন্দবাজার পত্রিকা সুশান্ত বণিক বলছি। আমি সেটাই বলছি, কোন সালে বন্ধ হলো বলুন। এই জন্য বলছি যে জিনিসটা আমাকেও বুঝতে দিন, আপনারাও বুঝুন। যখন আমার সঙ্গে যাবেন আপনি ওখানে, তখন তৃণমূল তো ইতিমধ্যে প্রচার করছে এবং আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছে অ্যালুমিনিয়াম কারখানা বন্ধ হওয়ার পিছনে আপনার একটা ভূমিকা রয়েছে। এই অভিযোগ আমার যদি ভূমিকা হয়, তৃণমূল এই অভিযোগ করছে যে বিজেপি একাধিক কারখানা বন্ধ করছে। আপনার কি বক্তব্য? না, করতে পারে। তৃণমূল তখন কি ছিল? তৃণমূল তখন কি কংগ্রেস ছিল। আমি কি ছিলাম? তবে নেতা কে ছিল? সত্তরের দশকে তো আমি কলেজের, ইউনিভার্সিটির ছাত্র। আমার কি সামর্থ্য ছিল কারখানা বন্ধ করার? হারাধন রায় বন্ধ করেছিল, লাল সন্ত্রাসের জন্য বন্ধ হয়েছিল। বল্লভপুর পেপার মিল কে বন্ধ করলো? সেন্ট্রাল ফ্যাক্টরি কে বন্ধ করলো? বান স্ট্যান্ডার্ড কে বন্ধ করলো? হিন্দুস্তান পিলকিংটন গ্লাস ফ্যাক্টরি কে বন্ধ করলো? এই জন্য বলি যে আমাকে একটু ঘুরতে দিন। আপনি তো ভূমিপুত্র, আপনি তো জানেন সব। আমি সব জানি বলে আপনিও শিখবেন, তো আপনিও জানবেন। আপনি চলবেন যখন আমার সঙ্গে পথে হাঁটবেন, অনেক কিছু শিখবেন। বলুন, আপনাদের কিছু আছে? একটা বিষয় হচ্ছে বিরোধীরা যেটা বলছে যে কেন্দ্রের বঞ্চনা, কারণ না এটা হচ্ছে ভোটের বাক্সে একটা প্রতিফলন ফেলবে। আপনি কি মনে করেন? ক্লোজ ফ্রেন্ড, আপনার রিলেটিভ তৃণমূলের একজন। আমার কথা শুনুন, সেটাও আপনাকে পরিষ্কার করে দিই। আমি আমার বাড়িতে কোনোদিন রাজনীতি নিয়ে আলোচনা করি না। আপনি তাপস বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলছেন তো, আমি নাম করে বলছি। উনি হচ্ছেন আমার স্ত্রীর ছোট ভাই, কিন্তু আমি কোনোদিন তাকে বলিনি যে তুমি তৃণমূল জয়েন করে নাও। ও কোনোদিন বলে নাই, কেন কি আমরা দুজনেই তো কংগ্রেসে ছিলাম। ও তো কোনোদিন বলে নাই যে জামাইবাবু তুমি আমার সঙ্গে তৃণমূল জয়েন করে নাও। এটা আমাদের নিজের ব্যবসা, নিজের ব্যাপার বা নিজের চিন্তাধারা। আমরা কোন আইডিওলজিকে বিশ্বাস করে এগোবো, আমি রিজিনাল থিঙ্কিংয়ে থাকবো না রাষ্ট্রীয় থিঙ্কিংয়ে থাকবো, সেটা আমাদের বিষয়। আমরা সেটা পরিবারে আলোচনা করি না, আর সেটাকে পরিবারকে টানবেন না। মলয় ঘটকও আমার আত্মীয় হয়, বুঝলেন, দূর সম্পর্কে বা বেরিয়ে যাবে। কল্যাণ ব্যানার্জিও আমার আত্মীয় হয়, বুঝলেন। যখন লোকে বিপদে পড়ে তখন আমার কাছে বলে যে কি আমি তোমার আত্মীয়, বুঝলেন। আর যখন শহরে যে কোনো জায়গায় জিজ্ঞেস করে, আরে ভাই আমিও তো আছি, আমিও তো আত্মীয়, কেন আমাকে ভালোবাসো না?
যাদের কথা বললেন আমরা বিপদে পড়ে এসছে আপনার না কাছে, না বিপদে পড়ে- আমি বলছি সবাই মানে ভোটে ওই হেল্পটা মিলে যাবে। সবাই না না সবাই এটা এটা ভুল ইনফারেন্স ড্র করো। বলছে যে কি মানে বিপদে পড়ে যেতে এটাও হতে পারে তো, যে কোনো জায়গায় ট্রেনে ট্রাভেল করছে, সিট নাই, ভাই আমি তো তোমার জামাই, আমিও তো শালা হই, আমাকে বসতে দে। হ্যাঁ, তো আমরা কি ট্রেনে সফর করতে গিয়ে নিজের আত্মীয়তা বা নিজের সম্পর্ক রাখি? হ্যাঁ, মন্দিরে, শ্মশানে, কবরস্থানে কি কোনোদিন আমরা রাজনীতি চর্চা করি? হ্যাঁ, কোনোদিন করি না। না, আজ তো আপনি রাজনীতির ময়দানে আছেন। বলছি আপনার নাম ঘোষণা হওয়ার আগে বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোলের বিভিন্ন জায়গায় পুজো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল, আপনি আসার পর থেকে ওনাকে দেখা যাচ্ছে? না না, এমন কোনো কথা নয়। সোশ্যাল মিডিয়াতে ট্রোলও হচ্ছে। জিতেন্দ্র ভাই আমার ছোট ভাইয়ের মতন আছে, আর আজ থেকে নয়, গত 50 বছরের সম্পর্ক আমার। ওর চেষ্টা ছিল, এবার কোনো জায়গা খালি ছিল তো কি আছে, কোনো যখন নির্ণয় হচ্ছিল না, পবন সিং এর নাম এলো তো সবাই তো প্রতিনিধি ছিল, সবাই চাইছিল, ও চেয়েছে, অপরাধ কিছু নাই, রাজনীতিতে কোনো কিছু অপরাধ নেই। ওনাকে ট্রোল করা হচ্ছে, আপনাদের দলেরই একাংশ করছে, শুনুন। আপনার হস্তক্ষেপ চাইছে ওনার অনুগামীরা। আমার কথা শুনুন, সোশ্যাল মিডিয়া আপনার কন্ট্রোলে আছে, আমার কন্ট্রোলে আছে। আপনার স্ত্রী যে ফোনটা রাখে তার মধ্যে পাসওয়ার্ড আছে, জানেন? আপনি জানেন নাম্বারটা? হ্যাঁ, আপনার মেয়ে তার যে ফোন আছে তার মধ্যে পাসওয়ার্ড আছে, দেয় আপনাকে, শেয়ার করে না, বাবা এটা দেবো না। তো কে কাকে ট্রোল করছে, কে এসে ফটো তুলছে আমার সঙ্গে, কে দাঁড়িয়ে ছবি তোলালো, আমি কি কাউকে বারণ করতে পারি? হ্যাঁ, আমরা যখন দেখুন রাজনীতিতে যখন আমরা নির্বাচনে যাই, আমাদেরকে সবাইকে প্রণাম করতে হয়, শত্রুকেও সাথীকেও। আমি যখন দার্জিলিংয়ে নির্বাচন লড়তে গেলাম, তো আমি অশোক ভট্টাচার্য, নাম করা রেড কার্ড হোল্ডার, উনি মেয়র ছিলেন মিউনিসিপ্যালিটির, আর শিলিগুড়ির এমএলএ ছিলেন। আমি ওনাকে ফোন করলাম, ফোন করে বললাম আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলাতে। বলে সুরিন্দর দা, আপনার তো স্পর্ধা কম নয় যে আপনি আমার বাড়িতে ফোন করছেন। আলো কেন? তোমার কি গ্যারান্টি আছে যে তোমার বউ বা তোমার বৌমা তোমাকে ভোট দেবে? আর আমি ক্যান্ডিডেট, আমার ক্যাম্পেইন করার অধিকার আছে, আমি তোমার স্ত্রীর সঙ্গে আর তোমার ছেলে মেয়ের সঙ্গে কথা বলতে চাই, তুমি বলাবে কি না বলাবে বলো। আর এই যে কথাটা বলেছো তুমি, কি স্পর্ধা কি কম, আপনি কার বাড়িতে ফোন করেছেন তা আমি রেকর্ড করেছি, আমি ইলেকশন কমিশনে ফোন দিয়ে বলবো যে ধমকাচ্ছ তুমি, নিজের ভোটারকেও ধমকাচ্ছ, আমাকেও ধমকাচ্ছ। তো হাসতে লাগলো, বলে আরে সুরেন্দর ভাই, আমি তোমাকে বলতে হবে না, আমার বাড়ির সব লোকগুলো তোমাকেই ভোট দিচ্ছে, কাকে ধরে রাখবে? মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর, এটাই আমার মটো, এটাই আমার মটো। আর আমি এটা বলছি যে আমার কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছা, তাদের সমস্যা শোনা। আমি এমন বহু লোক, কয়েক লক্ষ লোককে সাহায্য করি বা সাহায্য করে থাকি, যাদেরকে আমি জীবনে কোনোদিন দেখিনি। তাদের কথা, তাদের কষ্টটা আমি টেলিফোনে শুনেছি আর তাদের সাহায্য করেছি। कल हम लोग आपके पैतृक गांव जेके नगर गए थे, वहाँ के लोग आशान्वित थे आपको कैंडिडेट होने के लिए। এখানে করবো, হ্যাঁ, ওইটাই मेरे को देखने के लिए आंखें चाहिए। आंखों में रंगीन चश्मा पहना हो, सिर्फ नीला नीला दिखता हो, तो मेरे को कैसे दिखेंगे? मेरा लाल चेहरा कैसे नजर आएगा उनको? आ ही नहीं सकता। उन्होंने कहा कि एमपी फंड से आपने पूरे रकम भी खर्च नहीं किए। पूरे भारतवर्ष में, मैं बंगाल की बात नहीं करता हूँ, एमपी लैंड का फंड शायद हाईएस्ट इन्वेस्टमेंट एसएस आलूवालिया का है। मैं 15 तारीख को प्रेस कॉन्फ्रेंस करूँगा वहाँ,
दुर्गापुर में। आप लोगों को नहीं बोलना चाहता हूँ, क्या कि आप लोग बोलेंगे कि ये हमारा विषय नहीं है। उनका जवाब उनको वहाँ दूंगा मैं। 15 तारीख को सुबह मेरा प्रेस कॉन्फ्रेंस है एमपी लाइट फंड में। দাদা একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে বেয়ালপুর যেটা বন্ধ হয়ে গেছিল, তো সেটা বেদান্ত গ্রুপ নিয়েছিল পরে, কিন্তু এখনো পর্যন্ত সেটার কোনো জটিলতা কোনো খোলা হয়নি, সেটা বন্ধ হয়ে আছে। এক আর 2 নম্বর হচ্ছে যে দামোদর থেকে যে বাঁকুড়াতে যাওয়ার যে একটা ব্রিজ, সেই ব্রিজটা দীর্ঘদিন বিভিন্ন জটে আটকে আছে, এই বিষয়টা এটা বলছি না, এইগুলো সমস্যাটা গিয়ে সরে জমিনে যখন শুনতে পারবো, জানতে পারবো, নিশ্চয়ই তার সমাধান কেন করেছে, কিসের জন্য বন্ধ হয়েছে, তার সূচনা আমার কাছে নিশ্চয়ই আসবে। আমি আপনাকে শেয়ার করব, চিন্তা করবেন না। सर 3 लाख वोट से शत्रुघ्न सिन्हा जीते थे। सर 3 लाख वोट से शत्रुघ्न सिन्हा जीते थे, क्या आपके लिए चैलेंज है? देखिए, हर इलेक्शन चैलेंज होता है, हर इलेक्शन चैलेंज होता है। आपकी सुन, हर इलेक्शन चैलेंज होता है, और जो खास करके जनता का चुनाव है ये चैलेंज है। जब 2 राजा लड़ाई करते थे तो उनको अपनी सैनिक की शक्ति का ऊपर विश्वास होता था कि हमारा सैनिक दूसरे के सैनिक को मार गिराएगा, क्योंकि हमारे पास ये अस्त्र शस्त्र है। किंतु चुनावी मैदान जो डेमोक्रेसी की लड़ाई होती है, यहाँ पर अस्त्र शस्त्र काम नहीं आते, बम की आवाज और गोली की आवाज नहीं आती। ये लड़ाई जनता की लड़ाई है, जनता ने जवाब देना है। जनता कई बार चुप रहती है और साफ कर देती है। जनता के पास क्या लेकर जाएंगे इस मुद्दे को लेकर, क्या लेकर जाएंगे जनता को? मैंने जनता का सेवक हूँ मैं जब जनता के पास जाऊंगा आप भी सुनेंगे, वो लोग भी जानेंगे, काहे चिंता करें। আপনি বলছেন ভূমিপুত্র, কিন্তু জামুড়ি সিপিএম থেকে যে দাঁড়িয়েছে সে আসানসোলের জামুড়িয়ার মেয়ে, সেক্ষেত্রে কি আমি বলছি ঠিক আছে, ভূমিকন্যা, সে হচ্ছে ভূমিকন্যা, আমি ভূমিপুত্র, উনি ভূমিকন্যা। ভালো তো সরকারজি, একটা প্রশ্ন ছিল, বলুন। আসানসোলে বর্তমান আমি সহর্ষে স্বীকার করলাম, আর সেই সিটটাও 3.5 লাখ ভোটে হারা 2014 সালে হারা মিন্স কি আমরা কোনোদিন ওখানে জিতিনি। আমাদের কোনো এমএলএ নাই, কোনো কাউন্সিলর নাই, সেই সিটটাকে আমি জিতলাম। এখন আমাকে বলা হলো আসানসোল যেতে। আমি সহর্ষে স্বীকার এই জন্যে করলাম যে আমি নিজের জন্মভূমিতে ফিরে যাব। এতদিন সব জায়গায় যাযাবরের মতন সেবা করেছি, এবার আমার জন্মভূমির সেবা করার একটা সুযোগ পাবো বলে আপনাদের এখানে স্বর্ণাপন্ন হলাম। আর এখানকার জনগণের আশীর্বাদ নেওয়ার জন্যে আমি কালকে এসেছি। আর আজকে প্রথম দিনটা আমি ঘাগরবুড়ি মন্দিরে পূজা দিয়ে মায়ের আশীর্বাদ দিয়ে আরম্ভ করেছি। আর কালকে উল্টিতে যেহেতু আমি একজন শিখ সম্প্রদায়ের লোক, খালসা পন্থের জন্মদিন আর বৈশাখীর পর্ব আছে, সেটা পালন করতে কুলটি যাব। আর তারপর বিকেলে শ্যাম মন্দির রানীগঞ্জে যাব। সব জায়গা থেকে আশীর্বাদ নিয়ে তারপর জনগণের আশীর্বাদ দেওয়ার জন্যে পথে নামব। প্রত্যেক বিধানসভায় গিয়ে লোকের সঙ্গে আলোচনা করব, তাদের কথা, কষ্ট, সমস্যাগুলো শুনব, নিশ্চয়ই তাদের সমাধান করার চেষ্টা করব। আমার আজকের মতন এইটুকুই বক্তব্য আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। পাচ্ছি না, আমি এটা জেনারেল আপনাকে বলে দেবো ওভারসাইট, যে আমি বিচারধারার লড়াই লড়তে এসেছি, আমি বিকশিত ভারত বানাতে এসেছি, সবকা সাথ সবকা বিকাশ বানাতে এসেছি। তাতে তো আপনার পেট ভরবে না।
তো আপনিও তো 13ই মে অবধি আমাকে রোজ রোজ ধরবেন, কিছু না কিছু জিজ্ঞেস করবেন। তো আমি যখন একটা বিধানসভায় যাব, নিশ্চয়ই ওখানে সমস্যার সম্মুখীন হব, তাদের সমস্যা শুনব, তার সমস্যার সমাধান করার চেষ্টা করব, আপনাদের সহযোগ নেব, আপনাদের কাছ থেকে নিজের জ্ঞান বর্ধন করব, এইটুকু বলা। नहीं, उनकी इच्छा सही है और वो आशा जगी है। आप तो खुद जाके देख के आए हो, मैंने तो भेजा नहीं आपको, आप तो देख के आए हो। मैं भूमिपुत्र हूँ कि नहीं ये प्रमाण हुआ है ना वहाँ पर, हैं? जी, आपके कुछ बचपन के साथियों से बात भी हुई है। बस ठीक है। सर, आईपीएस को खालिस्तानी बोलने का वाकया को लेकर इस जिला में भी सिखों के द्वारा काफी नाराजगी देखी गई और इसी पार्टी ऑफिस को भी घेराव किया गया था। आईपीएस ऑफिसर्स को खालिस्तानी शब्द का प्रयोग किया गया ऐसा है कि इस पार्टी ऑफिस को भी घेराव किया गया। आप मेरे को फॉलो करते हो कि नहीं? जिस टाइम ये घटना घटी थी, मैंने दुर्गापुर में प्रेस कॉन्फ्रेंस करके कहा था कि कोई मूर्ख ही होगा जो सिख को खालिस्तानी कहे, और फिर उसका विश्लेषण मैंने दिया था और मैंने कहा था कि मैं ये विश्वास करने के लिए तैयार नहीं हूँ कि ये आदमी जिनका नाम लिया जा रहा है, या आईपीएस अफसर ने नाम नहीं लिया, लोग नाम ले रहे हैं, मीडिया में चल रहा है, लोग बात कर रहे हैं, कानाफूसी कर रहे हैं, मैं जिसका नाम लिया जा रहा है वो इतनी बड़ी गलती नहीं कर सकते। और मैं अभी फिर कह रहा हूँ कि सिखों का अवदान भारत की संस्कृति सभ्यता की सुरक्षा के लिए गुरु गोविंद सिंह जी ने जो बलिदान दिए हैं, उसको देश अगर याद नहीं रखेगा तो किस चीज को याद रखेगा? सर, अभी भी सिख माफी मांगने के ऊपर अड़े हुए हैं, कह रहे हैं कि जो भाजपा का जो कैंडिडेट आएगा उनका बहिष्कार करेंगे वो लोग। ऐसा है, उनका जिनको इंगित कर रहे हैं, आज तक जिसने पुलिस अफसर ने खुद कहा मैं केस करूँगा, तो केस नहीं किया। क्यों नहीं किया? क्योंकि उसके आईपीएस एसोसिएशन ने मना कर दिया। तो हम किसी की बात सुनकर क्यों ऐसा उछाल रहे हैं इसको, और इसके राजनीति से प्रेरित होकर हम किसी चीज का और सिखों का इतिहास और सिख का जो पाश्चात्य है वो इतना कमजोर नहीं है, कांच का घर नहीं है जो किसी के कहने से, किसी मूर्ख के कहने से उसकी छवि बिगड़ जाएगी। ऐसा कुछ नहीं है। বলছি 1998 সালে কি এমন ভুল করেছিলেন যে আপনার পরাজয় হয়েছিল যা এবার আর করতে চাইছেন না? 1998 সালে কি হয়েছিল? কংগ্রেসের কি হয়েছিল? না না না, আরে কথাটা শুনে না। 1998 সালে কংগ্রেসে বিভাজন হয়েছিল, তৃণমূলের জন্ম, বুঝলে? আর ওই যারা তৃণমূলের লাফাচ্ছে এখন 1998 ভোটে, সেও তো হেরেছিল। আর সে হেরেছিল কেন? বিভাজন হয়েছিল, তার এক ভাগ আমি খেয়ে গেছিলাম। আমি যদি না খাইতাম তো ওই জিতে যেত, ঠিক তো? তার জন্যই কষ্ট আছে তার আত্মার ভেতরে। শান্ত থাকো, মুখ খোলা না। বলছি মন্ত্রী বলেছেন কি দুর্গাপুরে আপনি কোনো কাজ করেননি? ঠিক আছে ভাই, 15 তারিখ যদি পারো দুর্গাপুরে এসে প্রেস কনফারেন্সটা দেখে নিও, চোখে মুখে দেখতে পারবে যে আমি কি করেছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।